আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাস ভাড়া ২৭% বাড়লেও প্রায় ৫০% বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। মালিকদের প্রেসক্রিপশনে ভাড়া বাড়ানোর ক্ষোভ। ট্রাক কাভার্ড ভ্যান মালিকদের সঙ্গে বৈঠক রাতে। নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রীর। দাম ও ভাড়া বাড়ানোর নামে পকেটমার সরকার জনগণের পকেট কাটছে বললেন বিএনপি মহাসচিব। মেহেরপুরের লক্ষ্মীনারায়ণপুরে মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২ ভাই নিহত, আহত অন্তত ৩০। ধরপাকড়ের ভয়ে পুরুষ শূন্য গ্রাম। করোনায় আরও ৬ জনের মৃত্যু। পরিস্থিতির উন্নতি হলেও ব্যবসায়ীরা এখনো বেশ কটি দেশে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। জট খুলতে সরকারি উদ্যোগ কামনা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিজেলের দাম বাড়ায় সরকার নির্ধারিত ২৭% বাড়তি ভাড়ার নির্দেশনা মানছেন না পরিবহন মালিক শ্রমিকরা। দূরপাল্লা ও সিটি সার্ভিস বাসে বাস্তবে হাতিয়ে নেওয়া হচ্ছে ৪০ থেকে ৫০% বেশি। রাজধানীর টার্মিনালগুলোতে দূরপাল্লার বাস কাউন্টারে এখনো টাঙানো হয়নি ভাড়ার নতুন তালিকা। এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাড়ছে ঝগড়া বিবাদ। ২০ টাকা ভাড়া বেশি নেওয়া হয় না, জিজ্ঞাসা করেন। 5 টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে। ভাড়া কত জানেন? 25 টাকা। কোথা থেকে 25 টাকা? 25 টাকা ভাড়া। আগের ভাড়াই তো 30 টাকা। বললে হবে নাকি? আমরা 25 দিন ভুল। এই যে দেখছেন, এই কারণে একটা গাড়িতে যা জিজ্ঞাসা করেন, জেনুইন ভাড়া 30 টাকা, আগের ভাড়াই। বাসে এভাবেই ভাড়া নিয়ে বাকবিতণ্ডা। এতদিন যে ভাড়া ছিল 25 টাকা, এখন তা হওয়ার কথা সর্বোচ্চ 32 টাকা। কিন্তু সোমবার সকাল থেকে 10 টাকা বাড়িয়ে আদায় করা হচ্ছে 35 টাকা। সরকার 27% ভাড়া বাড়ালেও বাস্তবে কেউ তা মানছে না। কেউ 20 টাকার ভাড়া 30 টাকা, আবার কেউ সর্বনিম্ন ভাড়া নিচ্ছেন 8 টাকার বদলে 10 টাকা। তার ওপর সিটিং সার্ভিসে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার মতো ঘটনা তো আছেই। এ নিয়ে অজুহাতের শেষ নেই পরিবহন শ্রমিকদের। কয় কিলো রাস্তা, এখানে 40 টাকা ভাড়া নেওয়ার তো কোনো যুক্তি নাই। এখন আপনারা নিচ্ছেন 10 টাকা, যে স্ট্যান্ডে নামেন এইটা আপনার হাফ কিলোও না। না, ভাড়া বেশি নিচ্ছি না আমি। 2 টাকা 3 টাকা যেহেতু ভাঙতি দিতে পারতেছে না, তখন আমরা মনে করেন 8 টাকার জায়গায় 10 টাকা নিতেছি। দাম বেড়েছে ডিজেলের, কিন্তু অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়া হচ্ছে সিএনজি চালিত বাসেও। যাত্রীদের দাবি, সরকারের পক্ষ থেকে সিএনজি চালিত বাসগুলোকে আলাদা করে চিহ্নিত করা জরুরি। সিএনজি বাসে তো ওর তেলের দাম তো আর বাড়েনি, সেক্ষেত্রে ওর ভাড়া তো বাড়ানো উচিত হয়নি। এখন তো দেখতেছি ওই সিএনজি বাসও যা নিচ্ছে, তেলের বাসও তাই নিচ্ছে। এমনিতে দেশে মানুষের করোনা কালীন যে অবস্থা, তার ভিতরে বাস ভাড়া বাড়ানো মানুষের নাবিশ্বাস উঠে গেছে। 3 দিন ধর্মঘটের পর সোমবার সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। কিছু কাউন্টারে ন্যায্য ভাড়া আদায় করলেও বেশিরভাগই সরকার নির্ধারিত ভাড়া মানা হয়নি। কোনো রুটে 100 টাকা, আবার কোনো রুটে 150 থেকে 200 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। তাদের অভিযোগ, স্বার্থ পূরণ হয়েছে সরকার ও পরিবহন মালিক উভয়েরই। যাত্রীদের স্বার্থ দেখার কেউ নেই। নতুন যে ভাড়া 1 টাকা 42 পয়সা হিসাবে যে চারটা, ওটা এখনো আসেনি। ওটা আসলে প্রায় 600 প্লাস হয়ে যাবে। যাই কিছু হবে জনগণের উপর দিয়ে যাবে। মাগুরা আমরা যাইতাম 350 টাকা, এখন নিতে আছে 450। এই তো 100 টাকা নিতে আজকে 150 টাকার কম নেবে না। 500 টাকা 600 টাকা হচ্ছে, না কি করার, তো অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো উপায় নেই। যা ভাড়া ছিল তার চেয়ে বেশিই নিচ্ছে। বাড়তির ওপর অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি চান যাত্রীরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বাড়তি নতুন ভাড়ায় গণপরিবহন চলছে রাজধানীর বাইরেও। 3 দিনের ভোগান্তি শেষে স্বস্তি ফিরলেও ভাড়া নিয়ে অসন্তোষ যাত্রীদের। তারা বলছেন, তেলের দাম ও ভাড়া বাড়িয়ে লাভবান কেবল সরকার আর মালিক পক্ষ। পকেট কাটা পড়ছে জনগণের। বেশি ভাড়ায় সারা দেশে কিছু গণপরিবহন চলছে রবিবার সন্ধ্যার পর থেকেই। পুরোদমে শুরু হয় সোমবার ভোরে। ভাড়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া যাত্রীদের মধ্যে। ইচ্ছে মতো ভাড়া নেওয়ার অভিযোগ খুলনা থেকে দূরপাল্লার যাত্রীদের। খুলনা থেকে ঢাকাগামী মাওয়া ও আরিচা 2টি রুটে ভাড়া বাড়ানো হয়েছে 100 টাকা করে। অভ্যন্তরীণ রুটে আদায় করা হচ্ছে নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি। আগে খুলনা থেকে যশোর যেতাম, যশোর ভাড়া ছিল আগে 80 টাকা। এখন এই তেল ভাড়া পরের থেকে, তেলের দাম বাড়ার পরের থেকে আমাদের কাছ থেকে এখন 100 টাকা নিচ্ছে। আগে ভাড়া ছিল এসিতে খুলনা টু মাওয়া হয়ে ঢাকা, এটা ছিল 600 টাকা, এখন হচ্ছে 750 টাকা। ক্ষুব্ধ চট্টগ্রামের যাত্রীরাও।
বন্দর নগরীতে আগের সর্বনিম্ন 5 টাকা ভাড়া এখন 10 টাকা। বেশি আদায় করা হচ্ছে সিএনজি চালিত যানবাহনেও। আমরা এখান থেকে এখানে এসে 10 টাকার ভাড়া নিচ্ছি, এখানে 5 টাকার ভাড়া। মালিকের চারও দেখাতে পারছে না যে এখানে ভাড়া কত বাকি আশেপাশে। এখন আমরা জনগণ যারা, আমাদের ইনকামও নাই, আমরা কিভাবে চলবো? যেগুলি গ্যাসে চলে এগুলি একই সিস্টেম, তাহলে যেগুলি চলতেছে এগুলি একই সিস্টেম। গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, এই জন্য 10 টাকা করে নিতে সব। এদিকে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ থাকায় অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। সিলেটের দক্ষিণ সুরমা ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলছে, তবে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক। ময়মনসিংহের মাসকান্ডা স্ট্যান্ড থেকে বাস ছেড়েছে অতিরিক্ত ভাড়ায়, কোনোটিতে হাতিয়ে নেওয়া হচ্ছে নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি। বাস শুধু না, আপনার সকল জিনিসের আপনার দাম বেশি। সবটুকু লস আমাদের, সরকারের কোনো লস নেই। সরকার শুধু তাদের নিজের চিন্তাটা করে, আমাদের জনগণের কোনো চিন্তা তাদের মধ্যে নেই। আমাদের বাস ভাড়া দেখেন বাড়তেছে, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, তো এটা আলটিমেটলি সাধারণ জনগণের ভোগান্তি বেড়ে যাচ্ছে দিন দিন। উপায় না থাকায় বাড়তি ভাড়া গুনতে বাধ্য হচ্ছে নাটোরের যাত্রীরাও। তেলের দাম ও ভাড়া বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ তাদের। হুট করে 400 টাকার ভাড়া 500 টাকা বেড়ে গেল, এখন করার কিছু নেই, বাধ্য। এই যে 100 টাকা উদ্বৃত্ত, এই 100 টাকা আসলে আমরা কেন সাফার করব? বাড়তি ভাড়ায় গাজীপুরের ভোর থেকে যানবাহন চলছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। ভাড়া নিয়ে ক্ষোভ সেখানেও। গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ ও আদায়ে মনিটরিং চান যাত্রীরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সরকার আইন না মেনে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। এজন্য দায়ী বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে মালিক শ্রমিকদের প্রেসক্রিপশন মেনেই জনস্বার্থ না দেখে সরকার গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। বুধবার রাতে হঠাৎ করে সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় 23%। এর জেরে 3 দিনের ধর্মঘট শেষে 27% ভাড়া বেড়েছে বাসের, লঞ্চের ভাড়া বেড়েছে 35%। হিমশিম অবস্থা সাধারণ মানুষের। সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জানায়, আইন অনুযায়ী এমনভাবে আদেশ জারি করে জ্বালানি তেলের দাম বাড়াতে পারে না সরকার। বিপিসি উক্ত আইনের 34(6) উপধারা লঙ্ঘন করে এখতিয়ার বহির্ভূতভাবে ওই মূল্য বৃদ্ধির প্রস্তাব জ্বালানি বিভাগে পেশ করে। জ্বালানি বিভাগ 34(4) উপধারা লঙ্ঘন করে সেই প্রস্তাব মতে মূল্য বৃদ্ধি করে। আইন না মেনে দাম বাড়ানোয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্যাবের। ডিআরসি আইন লঙ্ঘনের অপরাধে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং উক্ত মূল্য বৃদ্ধির আদেশ পুনর্বিবেচনা করা এখন জরুরি। ক্যাব নেতারা অভিযোগ করেন, সরকার অবিবেচকের মতো দাম বাড়ানোর ব্যবসায়িক সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে। সেই দামের যে প্রতিক্রিয়া হবে তা কিন্তু একেবারেই বিবেচনায় নেওয়া হয় নাই। তাই এখানে প্রয়োজন ছিল একটি সুবিবেচিত রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আশা করব সরকার সব দিক বিবেচনা করে যারা সাধারণ মানুষের কল্যাণে জনস্বার্থে এই যে মূল্য বৃদ্ধির আদেশ তা প্রত্যাহার করবেন। এদিকে যাত্রী কল্যাণ সমিতি বলছে, ডিজেলের দাম বাড়লে ন্যায্যভাবে বাস লঞ্চ ভাড়া বাড়াতে হয়, কিন্তু সরকার একচেটিয়া ভাড়া বাড়িয়ে জনগণের উপর চাপ তৈরি করেছে। তাই অবিলম্বে বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি তাদের। মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ইচ্ছে মতো একচেটিয়া ভাড়া নির্ধারণ করা হয়েছে। লঞ্চের ভাড়া এখন সড়ক পথে দ্বিগুণ হয়েছে। মালিকদের স্বেচ্ছাচারিতা এবং যারা আছেন তাদের অহংকারের দম্ভ এবং এই সমস্ত কিছুর বলি হচ্ছে দেশের সাধারণ মানুষ। যাত্রী স্বার্থকে প্রাধান্য দেওয়ারও পরামর্শ যাত্রী কল্যাণ সমিতির। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। ভাড়া বাড়ানোর পর বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহার করলেও দাবি পূরণ না হওয়ায় পণ্য পরিবহন ও ট্রাক ছাড়ছেন না মালিকরা। ধর্মঘট পালন করা ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন করা যানবাহনের মালিক শ্রমিকরা রাত 8টায় আবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলোচনায় বসছেন। সচিবালয়ে আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান জানান, বৈঠকে জ্বালানি তেলের দাম কমানো, সিটি কর্পোরেশন ও পৌর শহর এলাকায় পণ্যবাহী পরিবহন থেকে টোল আদায় বন্ধ করা এবং দেশের বিভিন্ন সেতুতে বাড়তি টোল আদায় বন্ধ করার বিষয়টি তুলে ধরা হবে। গত 4 নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 15 টাকা বাড়ানো হয়। বাড়তি দামের কারণে 4 নভেম্বর থেকেই পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিকরা। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের এ ব্যাপারে কঠোর হুঁশিয়ার করে দেন তিনি বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এই ভাড়া প্রযোজ্য হবে না। ট্রাক কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে স্বরাষ্ট্রমন্ত্রী সমাধানের চেষ্টা করছেন বলেও জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে বলেন, দেশে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই। তিনি বলেন, জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মণ্ডপে যারা হামলা করেছে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে, তারা বিএনপির ভাষায় দেশপ্রেমিক। দলটি সেই সব অভিযুক্ত কর্মীদের বাঁচানোর চেষ্টা করছে। পরিবহন মালিক শ্রমিকদের আমরা একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বাধীনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে। ট্রাক কাভার্ড ভ্যান ধর্মঘটের বিষয়েও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে তারা বিএনপির ভাষায় দেশপ্রেমিক। অভিযুক্তদের দেশপ্রেমিক কর্মী বলে তারা বাঁচানোর চেষ্টা করছে। জ্বালানি তেলের দাম বাড়ানো ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 2 দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জ্বালানির দাম বাড়ানো, পরবর্তীতে ধর্মঘটের নামে মানুষকে জিম্মি করে ভাড়া বাড়িয়ে পকেট কাটা সবই সরকারের সাজানো নাটক। ডিজেল, কেরোসিনের দাম বাড়ানো এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগণের কষ্ট ও ভোগান্তি বাড়বে, মানুষ গরিব থেকে আরও গরিব হবে। জ্বালানি তেলের দাম ও ভাড়া বাড়ানোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব। পকেটমার সরকার আবার পরপর 2 বার পকেট কাটলো জনগণে। একবার পকেট কাটছে এই ডিজেল, কেরোসিনের এবং এলপিজির দাম বাড়িয়ে দিয়ে, দ্বিতীয়বার পকেট কাটলো ভাড়া বাড়িয়ে দিয়ে জনগণের পকেট কাটলো। বন্ধুবান্ধব পাতানো খেলা, সাজানো খেলা। বিগত সময়ে যখন আন্তর্জাতিকভাবে তেলের দাম কমে গিয়েছিল তখন এই সংস্থা, পেট্রোলিয়াম সংস্থা, তারা দাম কমায় নাই, উচ্চ দামেই তারা সমস্ত কিছু জনগণের পকেট থেকে কেটে নিয়ে গেছে। আজকে যখন আন্তর্জাতিকভাবে দাম বাড়তে শুরু করেছে, আজকে ওই সংস্থার লোকেরাই বলছে যে আরো কমপক্ষে 6 মাস তারা দাম না বাড়িয়েই চলতে পারত। বন্ধুগণ, সেটা তারা করে নাই। কেন? এই সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। তারা জনগণের পকেট কাটছে আর নিজেদের পকেট ভারী করছে। সরকারকে সরাতে জনগণ ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই, কেউ করেন না, যার ফলে আজকে অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। শুধু বাস ভাড়া নয়, ট্রাকের ভাড়াও বাড়বে এবং একই সঙ্গে আমাদের যে চাল, ডাল, তেল, লবণ, সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আসুন বন্ধুগণ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাকে গদি থেকে সরিয়ে দেওয়ার জন্য গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা এই সরকারকে হটিয়ে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি।
ডিজেল কেরোসিনের দাম বাড়ানো এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 10 নভেম্বর ঢাকা বাদে সকল মহানগর ও 12 নভেম্বর সারা দেশের জেলা শহরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারেক জিয়া সহ বিএনপি নেতারা ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে বলেই প্রবাসী বিলাসী জীবনযাপন করছে। ৭৫ পরবর্তী সময়ে ১৯টি কুতে জিয়াউর রহমান হাজারো সেনাকে হত্যা করেছে বলেও জানান তিনি। যুক্তরাজ্য সফরের ৮ম দিনে রবিবার লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে এক নাগরিক সম্বর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। অথচ বিএনপি নেতারা বিভিন্ন সময়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেশ ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত। সে কারণে বিএনপি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওদের মধ্যে দেশপ্রেম নাই, জাতির জন্য কোনো কল্যাণ চিন্তা নাই, ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে, লুটপাটের বস্তু মনে করে। আপনারা নিজে এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা এই প্রবাসে থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারী থেকে দেশের মানুষকে রক্ষায় ২৫ কোটি টিকার ব্যবস্থা করেছে সরকার। ৭ই নভেম্বর প্রসঙ্গেও কথা বলেন তিনি। কোর্ট মার্শালের নামে জিয়াউর রহমান সেনাবাহিনীর অসংখ্য সদস্যকে হত্যা করেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ৭৫-এর পর বাংলাদেশে ১৯ বার কু হয়েছে। মোস্তাককে বের করে দিয়ে তখন জিয়াউর রহমান নিজেকে নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়, কোর্ট মার্শাল দেওয়া হয়, সামারি ট্রায়াল দেওয়া হয়, এইভাবে মানুষকে হত্যা করে। ৭ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস। প্রধানমন্ত্রী বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে ২% প্রণোদনার সুবিধা অব্যাহত থাকবে। লন্ডন প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ সুবিধা দেয়া এবং রপ্তানি সহজলভ্য করতে কার্গো ভিলেজ তৈরির আশ্বাসও দেন সরকার প্রধান। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, লন্ডন, যুক্তরাজ্য। জনগণের অধিকার আদায়ে ন্যূনতম ইস্যুতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্য চান বিএনপি সহ বিরোধী নেতারা। তাদের অভিযোগ, জনগণের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে সম্মানিত ব্যক্তিদের অপমান করছে বলেও ক্ষোভ বিরোধী মতের নেতাদের। ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার শেষ মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সমস্ত দেশের মানুষ হতাশাগ্রস্ত, নেশাগ্রস্ত যুব সমাজ সেই সময় ব্রাদার্স ইন্ডিয়ান ক্লাব তৈরি করেছিলেন। তার সহ বন্ধুরা সেই ক্লাবের থেকে জাতীয় দলে খেলেছেন অনেক খেলোয়াড়। খোকা ভাইদের মতো মানুষদের মৃত্যু নাই, উনি বেঁচে আছেন সমগ্র বাংলাদেশে। বাংলাদেশ জন্মের সঙ্গে সাদেক হোসেন খোকা ব্যক্তিগতভাবে এই দল, বেগম খালেদা জিয়া এবং দলের প্রতি তার যে কমিটমেন্ট এবং সততা, সেটা প্রশ্নাতীত কেউ কোনোদিন সেটা প্রশ্ন করতে পারবেন না। তাকে আমরা যারা ভালোবাসি, তার স্বপ্ন ছিল বাংলাদেশের মুক্তি, সেই মুক্তির লড়াই আমরা সামিল হই। খোকা ভাই স্বপ্ন পূরণ করব। রাজপথের সহযোদ্ধারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন কিংবদন্তি রাজনীতিবিদ সাদেক হোসেন খোকাকে। আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। স্মরণ করেন সরকার বিরোধী আন্দোলনে সাদেক হোসেন খোকার সাহসী ভূমিকা। আর একজন নেতাকর্মীকে বিনা অপরাধে কোন রাজনৈতিক দলের, শুধু বিএনপি না, আমাদের দল গ্রেপ্তার হতে দেওয়া যাবে না। একজনকে গ্রেপ্তার করবে, সবাইকে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? তার অপরাধ কি? এই দৃঢ়তা আমাদেরকে দেখাতে হবে। সরকার নানান ধরনের আয়োজন করছে। সাদেক হোসেন খোকা ওই সময় এই জিনিস বুঝতে পেরেছিলেন যে এই দেশের সার্বভৌমত্ব বজায় রাখাই হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে রক্ষা করার সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। দেশকে রক্ষা করতে হবে, জনগণকে রক্ষা করতে হবে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। সকল প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, বিবেকবান, সকল ধর্মপ্রাণ মানুষ সবাইকে আজকে রাজপথে একটা কার্যকর ঐক্য গড়ে তুলবার মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। যাদের মুক্তিযুদ্ধে অবদান আছে,
যাদের সেই সময় 11 দফা আন্দোলনে 69 ছাত্র গণঅভ্যুত্থানের যাদের ভূমিকা আছে সবাইকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার বিভিন্ন রাস্তাঘাটগুলোকে তিনি নামকরণ করেছেন সেক্টর কমান্ডার সহ সবার নামে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিরোধী নেতাদের। আজকের এই দিনে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সাদেক হোসেন খোকা সাহেবকে অনুকরণ করে সত্যিকার অর্থে জনগণের কাছে গিয়ে জনগণকে সন্নিবেশিত করে রাস্তায় নামিয়ে নিয়ে আসা এবং তাদের যে দাবি, তাদের যে বেঁচে থাকার দাবি, একটা মুক্ত বাংলাদেশের যে দাবি, ভোটের অধিকারের যে দাবি, তাদের বাক স্বাধীনতার যে দাবি, সেটাকে জয় করার জন্য, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে ঐক্যবদ্ধ আন্দোলনই হবে এর একমাত্র উত্তর। সাদেক হোসেন খোকা ভাইয়ের সেই ছবি সেদিন গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করেছিল। আমার আহ্বান, আপনারা সাদেক হোসেন খোকা ভাইকে অনুসরণ করি, সবাই মিলে করুন। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে আগামী দিনে জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে অঙ্গীকার করেন সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দোয়া চাচ্ছি একজন ছেলে হিসাবে, একজন সন্তান হিসাবে ওনার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যাতে ওনার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে ওনাকে বেহেশত নসিব করেন এবং আপনাদের সাথে উনি দীর্ঘদিন কাজ করেছেন, যদি ওনার কোনো ভুল হয়ে থাকে ওনাকে ক্ষমা করে দিবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মেহেরপুরে লক্ষ্মীনারায়ণপুর গ্রামে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধরপাকড়ের ভয়ে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। সোমবার সকালে গাংনী উপজেলার ধলা লক্ষ্মী নারায়ণপুর গ্রামে সংঘর্ষের এই ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউপি নির্বাচন উপলক্ষে সকাল 10টার দিকে 2 প্রার্থী আতিয়ার ও টুটুল গ্রুপের লোকজন ভোট প্রচারে নামে। এ সময় 2 প্রার্থীর সমর্থকরা কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন আপন 2 ভাই জাহারুল ও শাহরুল। আহত হয় 2 গ্রুপের অন্তত 30 জন কর্মী সমর্থক। ভোট চাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে 2 জন নিহত হয়। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারী হয়ে উঠেছে। দোষীদের ফাঁসি দাবি করেন তারা। আমার ভাইয়ের খুনের ফাঁসি দেন, ওই আল্লাহ গো, আমরা মোট 16 জন আসে। 16 জন আসে, এর ভিতর বেশিরভাগই মানে খুব খারাপ অবস্থা ছিল, হাড় ভাঙা ছিল, হাড় কাটা ছিল, মাথা ফাটা ছিল। হ্যাঁ, আর এর ভিতরে আমরা একজন ভর্তি করতে পারছি, আর সব আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। যারা এই ঘটনাটি ঘটেছে তারা আইনের আওতায় আসবে, আমরা অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনায় নির্বাচনের উপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছে জেলা আওয়ামী লীগ। আজকের এই ঘটনাটা মর্মান্তিক, এটা অবশ্যই কষ্টদায়ক ঘটনা। এটাকে দলীয়ভাবে আমরা খবর পাই কিভাবে সূত্রপাত হয়েছে, কারা ঘটিয়েছে, সূত্রপাত করার পর আমরা মন্তব্য দিতে পারি। 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা দুটোই আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27,901 জন। গত 24 ঘন্টায় 16,812টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছে 215 জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,71,228 জন। শনাক্তের হার 1.28, সুস্থতার হার 97.70 এবং মৃত্যুর হার 1.78। গত 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মাঝে ঢাকা বিভাগের 4 জন ও খুলনা বিভাগের 2 জন। দেশে করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও ব্যবসায়ীরা এখনো বিশ্বের সব দেশে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। অথচ আমেরিকার মতো করোনা সংক্রমণ প্রবণ দেশে থেকেও যেতে পারছেন সে দেশের মানুষ। সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগে এই জট খোলা সম্ভব বলছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন, সশরীরে ভ্রমণ ব্যবসা বাণিজ্যে গতি বাড়াতে সহায়ক হবে।
সুখের কথা, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুই এখন নিম্নমুখী। গত শনিবার প্রায় 19 মাস পর দেশে করোনার মৃত্যুর সংখ্যা নেমে আসে একজনে, যা ব্যবসা বাণিজ্যের জন্য আশা জাগানিয়া। যদিও এখনো বন্ধ ব্যবসায়ীদের অনেক দেশে যাবার সুযোগ, বিশেষ করে 1.5 বছরের বেশি সময় ধরে চীনে যাওয়ার অনুমতি পাচ্ছেন না ব্যবসায়ীরা। আমাদের করোনা কিন্তু হার কিন্তু করোনা দেশের রোগীর হার কিন্তু অত্যন্ত কম। বিভিন্ন দেশ থেকে চায়নাতে যাচ্ছে, আমাদের বাংলাদেশও বিভিন্ন দেশে যাচ্ছে। অতএব চায়নার সাথে এই দিকটা কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের চাইনিজ এমবেসির সাথে, আবার ওদিকে আমাদের বাংলাদেশ এমবেসি যেখানে চায়না বেইজিং ওদের সঙ্গে তাদের সাথে যোগাযোগ। গত বছর জানুয়ারির 1 তারিখ থেকে আজকে এই বছর প্রায় শেষের দিকে আমরা কিন্তু চীনে যেতে পারছি না। সো আমরা আসলে যেতে চাই, যাওয়াটা দরকার। আমরা নিজের মনেও প্রশ্নটা করি যে আমরা অনেক উন্নত দেশের চেয়ে এখন অনেক স্বাভাবিক পর্যায়ে আছি। তো সেই ক্ষেত্রে ওই দেশগুলোর যদি অ্যাক্সেস থেকে থাকে তাহলে বাংলাদেশেরও থাকা উচিত। সো এই ব্যাপারে আসলে যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তাগুলো বলা দরকার। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি কাঁচামালের মেশিনারি আসে চীন থেকে, বিশেষ করে দেশে পোশাক খাত অনেকটাই চীন নির্ভর। প্রায়ই আপনার এই ধরনের অভিযোগ আছে যে আসলে প্রোডাক্টের কথা একরকম হয়েছে, দাম নির্ধারণ একরকমের হয়েছে, এবং এখানে যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো আসলে ভিন্নতর প্রোডাক্ট, অন্যান্য গ্রেডের প্রোডাক্ট, যেগুলো সাধারণত আমরা বড় বড় অর্ডারগুলোতে ওখানে গিয়ে আমরা একটা ইন্সপেকশন করে তারপরে আমরা শিপমেন্টগুলো করি। মেশিনের সবচেয়ে বেশি এটা প্রয়োজন, কারণ অনেক সময় মেশিনের ছবি দেখে বা স্পেসিফিকেশন দেখে সব বোঝা যায় না। অর্থাৎ সেখানেও দরকার ভিজিট করা, মেশিনের কোয়ালিটি, তার মেশিনের মূল্য এগুলো নির্ধারণ করার ক্ষেত্রে। যে দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য বেশি, সে দেশগুলো ভ্রমণ সহজ করতে সরকার জোরালো উদ্যোগের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। টেলিভিশনে বিজ্ঞাপনের রেট কমাতে কোনো কোনো বিজ্ঞাপনদাতার অশুভ তৎপরতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যাডকো। নতুন ডাটা ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত বিগত 3 বছরের টিআরপি ডাটার ভিত্তিতে প্রতিটি টিভির বিজ্ঞাপন রেট কমপক্ষে 30% বাড়ানোর অনুরোধ জানিয়েছে টিভি মালিকদের সংগঠন অ্যাডকো। নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই আহ্বান জানানো হয়। অ্যাডকো সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন রেট কমিয়ে দেবে এমনটা শোনা যাচ্ছে, তবে এটা মেনে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য তার। জানান, কেবল অপারেটর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে পে চ্যানেল করার সিদ্ধান্ত নেবে। এটি দ্রুত হবে বলেও আশা অ্যাডকো নেতাদের। গত 30 অক্টোবর অ্যাডকোর নতুন পরিচালনা কমিটি গঠিত হয়। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ছাড়াও সদস্যদের প্রত্যক্ষ ভোটে আরও 12 জন পরিচালক নির্বাচিত হন। তো আজকে আমাদের মিটিং থেকে আমরা যেটা খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা বিজ্ঞাপনদাতা এবং এর সাথে বহুজাতিক কোম্পানিও আছেন, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা ন্যূনতম আমরা চাই যে 30% আমাদের বিজ্ঞাপনের হার বাড়িয়ে দেওয়ার জন্য। এবং বিষয় হচ্ছে যে যারা বিজ্ঞাপন দেয় আমরা তাদের অবস্থান জানি, তাদের আর্থিক অবস্থা আমরা জানি, তার থেকে কিন্তু অনেক বেশি সংকটে আমরা রয়েছি। সো কাজে এখানে বিজ্ঞাপনের রেট কমিয়ে দেওয়াটা, এটা আসলে আমাদের এই একটা এত বড় একটা ইন্ডাস্ট্রি, এতগুলো সহকর্মী, আপনারা তার সাথে জড়িত আছেন, এটা কিন্তু আমাদের উপর একটা চরম আঘাত আসবে। এটা আমাদের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি সাভারের ওয়্যারহাউস সিলগালা করে দিয়েছে হাইকোর্ট গঠিত পরিচালনা কমিটি। প্রতিষ্ঠানটির দায় ও সম্পদ পরিস্থিতি সরেজমিনে দেখতে সোমবার দুপুরে আমিনবাজারে ভাড়া করা ওয়্যারহাউস ঘুরে দেখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পরিচালনা কমিটির 5 সদস্য। এ সময় কমিটির সদস্যদের জানানো হয়, ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল গ্রেফতারের পরে ওয়্যারহাউস থেকে মূল্যবান মালামাল সরিয়ে ফেলা হয়েছে। এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, প্রতারিত গ্রাহক ও মার্চেন্টের স্বার্থ সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করছেন তারা। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও বরিশালে 6 জন নিহত হয়েছেন। টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় 3 কিশোর শিক্ষার্থী। সোমবার সকালে এসইউপি উচ্চ বিদ্যালয় থেকে ধলাপাড়া ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় উপজেলার ধলাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই নিহত হয় 3 বন্ধু, 10ম শ্রেণীর ছাত্র শরীফ হোসেন, আবু বকর ও মোহাম্মদ সাইম। তাদের সবার বাড়ি উপজেলার ধলাপাড়া ঝাইপাটা গ্রামে। এদিকে সকালে বরিশাল পটুয়াখালী মহাসড়ক
সড়কের দপদপিয়া এলাকায় একটি টেম্পুকে মাইক্রোবাস চাপা দিলে 3 জন নিহত হয়। নিহতরা হলেন নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস, মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা ও মিরাজুল ইসলাম। জিয়াউর রহমানের আমলে গুম, খুন, কারাদণ্ডপ্রাপ্ত ও চাকুরিচ্যুত সেনা এবং বিমান বাহিনীর সদস্যদের গুম ও ফাঁসির ঘটনাগুলোর বিচার হওয়া দরকার বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। জানান এ ব্যাপারে সহায়তা দেবে মন্ত্রণালয়। এদিকে গুম, খুন, কারাদণ্ডপ্রাপ্ত ও চাকুরিচ্যুত সদস্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। মুক্তিযুদ্ধের পরে 1977 সালে চাকরিচ্যুত ও নির্যাতিত সেনা ও বিমান বাহিনীর সদস্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘেরাও করেন পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন, বিদ্রোহ দমনের নামে একদিনের সামরিক আদালতে বিচার করে তাদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। আমার বাবার লাশটা পর্যন্ত আমরা পাইলাম না। আমি ওই সন্তান হয়ে আমি আমার বাবার কবরের কাছে যাই জিয়ারত করতে পারতেছি না। আজকে 45টা বছর আমি আমার মাকেও হারাইছি। আমরা এক ভাই এক বোন স্যার, কত নিদারুণ কষ্ট হচ্ছে। বিমান বাহিনীর সদস্য হিসাবে, সৈনিক ছেলে হিসাবে, মানুষের দোকানে কর্মচারী স্যার, আমি কর্মচারী একজন, জীবন জীবিকার জন্য কত নিকৃষ্টভাবে আমরা জীবন করতেছি স্যার, আপনাকে বলে বুঝাতে পারবো না। আমার বাবার কি অপরাধ ছিল? আমার বাবা তো ছুটিতে ছিল, কেন তাহলে বিরাপরাধে তার ফাঁসি দিল? আজকে এই 70 বছর বয়সে আইসে আমি এইখানে আর কিছুই চাইতেছি না। আমি চাইতেছি আমার স্বামীর লাশটা কোন জায়গায় রাখছে, কিভাবে রাখছে, কি তাকে কিভাবে বিচার করলো, আমরা তো কিছুই জানি না। মানববন্ধন যখন চলছিল তখনই নিজ মন্ত্রণালয়ে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আন্দোলনকারীরা তার পথ আটকে ধরেন। এ সময় মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বিনা বিচারে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের অভিযোগ তদন্তে সহায়তা করবে মন্ত্রণালয়। কি প্রেক্ষাপটে হলো, কিভাবে হলো সেটা জেনে জাতির সামনে তুলে ধরার আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, এবং যাতে এদের তদন্ত হয়ে কি ঘটনা ঘটেছে সেটাও যেন প্রকাশ পায়, সে ব্যাপারে আমি আমার মন্ত্রণালয়ের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং আমরা প্রতিহিংসার বশবর্তী হয়ে নয়, বা কারা করেছে, ওনারা জিয়াউর রহমানের নাম বলেছে, আমাদের জিয়াউর রহমানের দায়িত্ব কতটুকু ছিল বা সে কি ভূমিকা পালন করেছে সেটাও খতিয়ে দেখা হবে। এসব হত্যার অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা প্রয়োজন বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। চর্চায় আমি তার সাথে একাত্মতা প্রকাশ করছি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাস ভাড়া 27% বাড়লেও প্রায় 50 ভাগ বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। মালিকদের প্রেসক্রিপশনে ভাড়া বাড়ানোয় ক্ষোভ। ট্রাক কাভার্ড ভ্যান মালিকদের সঙ্গে বৈঠক রাতে। নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রীর। দাম ও ভাড়া বাড়ানোর নামে পকেটমার সরকার জনগণের পকেট কাটছে বললেন বিএনপি মহাসচিব। মেহেরপুরে লক্ষ্মীনারায়ণপুরে মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 2 ভাই নিহত, আহত অন্তত 30। ধরপাকড়ের ভয়ে পুরুষ শূন্য গ্রাম। করোনায় আরো 6 জনের মৃত্যু। পরিস্থিতির উন্নতি হলেও ব্যবসায়ীরা এখনো বেশ কয়েকটি দেশে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। জট খুলতে সরকারি উদ্যোগ কামনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।